হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের দেখো ক্লাস 11 এর জন্য একদম একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি এনইটি লেভেলের। সেটা হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি সাম বেসিক প্রিন্সিপাল অ্যান্ড টেকনিক্স। একদম যেটা ক্লাস 11 এর অর্গানিক কেমিস্ট্রির একদম স্টার্টিং যে চ্যাপ্টারটা রয়েছে সেটা মানে জৈব রসায়নের কিছু মৌলিক নীতি এবং তার ক্রিয়া কৌশল, সেই ব্যাপারগুলো এই চ্যাপ্টারের মধ্যে আমরা পেয়ে যাব এবং এখান থেকে অনেক নলেজ আমাদের গেইন করতে পারবো। তাহলে চলো দেখে নিই যে এই চ্যাপ্টারে আমাদের কি কি পড়তে হবে। আমাদের এই চ্যাপ্টারটা পড়ার মেন উদ্দেশ্যটা কি সেটা একটু দেখে নিই। দেখো, ফার্স্ট অফ অল আমাদের মেন অবজেক্টিভস গুলো যেটা আছে, মানে এই চ্যাপ্টারটা স্টাডি করার পর আমরা কি কি জানতে পারবো এখান থেকে, সেটা প্রথমে একদম জিস্ট করে যদি বলে দিই, সেটা হচ্ছে কার্বনের 4টে বন্ড রয়েছে। কার্বনের এই 4 ভ্যালেন্সি কারণ কি, টেট্রা ভ্যালেন্স হওয়ার কারণটা কি, সেই রিজনটা জানতে পারবো। এছাড়া বিভিন্ন ধরনের যে অর্গানিক কম্পাউন্ডস আছে, অর্গানিক মলিকিউলস আছে, তাদের শেপ সম্পর্কে জানতে পারবো। এছাড়া ভেরিয়াস ওয়েতে আমরা বিভিন্ন যে অর্গানিক কম্পাউন্ড তাদের স্ট্রাকচার কিভাবে লিখতে হয় সেটা শিখতে পারবো। এছাড়া অর্গানিক কম্পাউন্ডকে ক্লাসিফাই করতে পারবো, ইউপ্যাক নেম সম্পর্কে আইডিয়া নিতে পারবো, মেকানিজম, বিভিন্ন রিয়াকশনস, বিভিন্ন অর্গানিক যে কেমিক্যাল রিয়াকশন সেগুলোর মেকানিজম সম্পর্কে ধারণা পাবো। এছাড়া তার স্ট্রাকচার বা তার অ্যাক্টিভিটি, এছাড়া বিভিন্ন ধরনের, এছাড়া তোমার বিভিন্ন মানে রিয়াকশনস গুলোর, যে কেমিক্যাল রিয়াকশনস গুলোর সেটা হচ্ছে তোমার রিকগনাইজ করতে পারবো, মানে টাইপস গুলো, অর্গানিক রিয়াকশনেরও টাইপ আছে, সেগুলো রিকগনাইজ করতে পারবো। এছাড়া পিউরিফিকেশন করতে পারবো আমরা ওই অর্গানিক কম্পাউন্ডস গুলো ধরো মানে পিওর অবস্থাতে নেই, সেগুলোর পিউরিফিকেশনও কিন্তু টেকনিক গুলো এই চ্যাপ্টারের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে আমরা কিন্তু একদম বিভিন্ন মেন অর্গানিক কেমিস্ট্রির যে নমেনক্লেচার বলো সেই পার্টটা আমরা কিন্তু এখান থেকে জানতে পারবো এবং বিভিন্ন স্ট্রাকচার সম্পর্কে জানতে পারবো, কোন মলিকিউলের কিরকম স্ট্রাকচার হবে এবং কিভাবে হবে সেই সম্পর্কে ধারণা পাবো। একদম দেখো, মানে প্রিভিয়াস ইউনিটে তোমরা যেটা পড়েছো, ইউ হ্যাভ লার্নড দ্যাট দ্য এলিমেন্ট কার্বন হ্যাজ দ্য ইউনিক প্রপার্টি, যেটা তোমরা আমাদের ইনঅর্গানিকে পড়েছিলে কার্বন সম্পর্কে, তাই তো? কার্বন সম্পর্কে কার্বনের একটা প্রপার্টিজ রয়েছে, সেটা হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি, তাই তো? ক্যাটিনেশন প্রপার্টিজ মানেই হচ্ছে যে বন্ড ফরমেশন হচ্ছে তোমার অ্যাটম গুলোর মধ্যে অবশ্যই সেম এলিমেন্ট হতে হবে, বন্ডিং অফ অ্যাটম অফ সেম এলিমেন্ট ইনটু আ সিরিজ। মানে ধরো এরকম কার্বন কার্বন কার্বনের একটা চেইন সিরিজে ফরমেশন হচ্ছে, এটাকেই বলা হয় ক্যাটিনেশন প্রপার্টিজ অফ কার্বন, যেটা কার্বনের মধ্যে আমরা দেখতে পাই। তো which it due to which it forms covalent bond formation করছে with other carbon atom, এই যে আদার কার্বন অ্যাটমের সাথে কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করেছে। It also forms covalent bond with other atom of other element, শুধু যে সেম এলিমেন্টের সাথেই করছে তা না, আদার এলিমেন্টের সাথেও করে, যেমন হাইড্রোজেনের সাথে বন্ড ফরমেশন করে, অক্সিজেনের সাথে করে, নাইট্রোজেনের সাথে করে, সালফার, ফসফরাস, হ্যালোজেন যে মৌলগুলো আছে সেগুলোর সাথেও কিন্তু বন্ড ফরমেশন করছে। তাহলে the resulting compounds are studied under a separate branch of chemistry, এই যে আলটিমেটলি এদের এইসব মানে এই যে কোভ্যালেন্ট বন্ড গুলো ফরমেশনের ফলে আমরা একটা কি পাচ্ছি, আমরা একটা আলাদা মানে ভাবে কম্পাউন্ড পাচ্ছি, সেই ব্যাপারগুলোকে স্টাডি করা হচ্ছে একটা আলাদা একটা অন্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রিতে, সেটাকেই বলছি অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, যেখানে আমরা কিন্তু এই কম্পাউন্ড গুলো নিয়ে স্টাডি করতে পারবো, কম্পাউন্ড গুলোর নাম কি হবে, কম্পাউন্ড গুলোর স্ট্রাকচার কি হবে, সেই ব্যাপারে আইডিয়া পাবো। তাহলে দিস ইউনিট ইনকর্পোরেটস some basic principle and technique of analysis required for understanding the formation and properties of the organic compound. ঠিক আছে, তাহলে জেনারেল ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করা যাক আমাদের এই চ্যাপ্টারটা। ফার্স্ট অফ অল দেখো, organic compounds are vital for sustaining life on earth and include
complex molecule like genetic information bearing DNA and proteins that constitute essential compounds of our blood, muscles and skin. কি বলছে না, পৃথিবীতে যদি আমাদের প্রাণের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাই তাহলে কিন্তু জৈব যৌগের প্রয়োজন। তার মধ্যেই জটিল যে অণুগুলো আছে, কমপ্লেক্স যে মলিকিউলস গুলো আছে, কে? ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যার সম্পর্কে তোমরা বায়োলজিতে পড়েছো, প্রোটিন সম্পর্কেও পড়েছো অবশ্যই। তাহলে আমাদের মানে পৃথিবীতে যদি প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাই তাহলে আমাদের কাকে প্রয়োজন? এই সব কমপ্লেক্স মলিকিউল গুলোকে প্রয়োজন, ডিএনএ প্রয়োজন এবং প্রোটিন প্রয়োজন, যেটা হচ্ছে আমাদের ব্লাড বলো, মাসল বলো, স্কিন বলো, যেটার এসেনশিয়াল কম্পোনেন্টস অফ আওয়ার ব্লাড, মাসলস অ্যান্ড স্কিন। তাহলে অর্গানিক কম্পাউন্ডস অ্যাপিয়ার হয় ইন ম্যাটেরিয়াল লাইক ক্লথিং, ফুয়েল, পলিমার, ডাই, মেডিসিন। এছাড়াও কিন্তু তাহলে দেখতে পাচ্ছ অর্গানিক কম্পাউন্ড কিন্তু এই যে সব মানে ক্লথ, বিভিন্ন ক্লথিং ম্যাটেরিয়াল যেগুলো, বা পলিমার বা ফুয়েলস জ্বালানি যেগুলো, বা ডাইস বিভিন্ন রঞ্জক পদার্থ, বা মেডিসিনস, সবেরই কিন্তু উপাদান হচ্ছে, সবের মধ্যেই কিন্তু অর্গানিক কম্পাউন্ডস রয়েছে। তাহলে দিস আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট এরিয়াস অফ অ্যাপ্লিকেশন অফ দিস কম্পাউন্ড। তাহলে অবশ্যই আমাদের প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে তো প্রয়োজন অবশ্যই, তার সাথে সাথে কিন্তু আমাদের ক্লথিং মেটেরিয়াল, ফুয়েলস, পলিমার, ডাইস অ্যান্ড মেডিসিনেও ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস রয়েছে এই অর্গানিক কম্পাউন্ডের। তাই অর্গানিক কেমিস্ট্রি আমাদের জন্য ভীষণই হেল্পফুল, ভীষণ ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। তাহলে সেন্স অফ অর্গানিক কেমিস্ট্রি ইজ অ্যাবাউট 200 ইয়ার্স ওল্ড। প্রায় ভাবো এই অর্গানিক কেমিস্ট্রি কিন্তু, দেখো অর্গানিক কেমিস্ট্রি তোমরা ভালোবাসো অনেকেই, আবার অনেকে ভয় পাও, কিন্তু প্রথম কথা হচ্ছে তোমরা যদি একদম এই ইন্ট্রোডাকশন পার্টটা পড়ে নাও তখন দেখবে ইন্টারেস্টটা আস্তে আস্তে গ্রো করতে শুরু করবে। তাহলে অর্গানিক কেমিস্ট্রি তোমাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে, তোমাদের লাইফের কত প্রয়োজনীয় জিনিস ডে টু ডে লাইফে, আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় কত কি কাজে লাগে সেগুলো তো আমাদের জানতে ইচ্ছে করে। যেমন লাইফ সায়েন্স পড়তে ইচ্ছে করে, আমাদের লাইফ সম্পর্কে জানতে পারবো, লাইফের বিভিন্ন পার্ট সম্পর্কে জানতে পারবো, বডি পার্ট সম্পর্কে। তো সেরকমই অর্গানিক কেমিস্ট্রিও আমাদের ডে টু ডে লাইফে কতটা হেল্পফুল হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল পারপাস বলো, বিভিন্ন পারপাসে ইকুয়ালি ইম্পর্টেন্ট কিন্তু বায়োলজির মতোই। তাহলে অ্যারাউন্ড মানে এই অর্গানিক কেমিস্ট্রি দেখো 200 ইয়ার্স ওল্ড, 200 বছর পুরানো কিন্তু। Around the year 1780, chemists began to distinguish between organic compounds যেটা obtained হয়েছে অ্যানিমাল থেকে and plant থেকে, and inorganic compounds prepared from mineral source। প্রায় বলছে 1780 সালের কাছাকাছি সময়ে কেমিস্টরা অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট থেকে প্রাপ্ত যে তোমার অর্গানিক কম্পাউন্ডস এবং যে মিনারেলস থেকে প্রাপ্ত তোমার ইনঅর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে ডিস্টিংগুইশ করা স্টার্ট করেছিলেন। বার্জিলিয়াস, এ সুইডিশ কেমিস্ট, উনি প্রপোজ করলেন যে একটা ভাইটাল ফোর্স যেটা রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ অর্গানিক কম্পাউন্ড, উনি এটা প্রপোজালটা দিলেন, মানে প্রস্তাব দিলেন যে একটা ভাইটাল ফোর্স রয়েছে, প্রাণ শক্তি বলতে পারো বাংলাতে, ভাইটাল ফোর্স যেটা কিনা ওই অর্গানিক কম্পাউন্ড গুলোর ফরমেশনের জন্য রেসপন্সিবল। However, this notion was rejected in 1828 when A. Fowler synthesized an organic compound. কি হলো না, ইনি তো মানে বার্জেলিয়াস যিনি রসায়নবিদ ছিলেন সুইডেনের, তিনি সুইডিশ যে রসায়নবিদ ছিলেন তিনি তো এটা প্রস্তাব দিলেন। তবে 1828 কি হলো, বোলার অ্যামোনিয়াম সায়ানাইড নামক একটা ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে ইউরিয়া নামক একটা অর্গানিক কম্পাউন্ড উৎপন্ন করলো। ব্যাস, তখন ওই আগের যে ধারণাটা ছিল বার্জেলিয়াসের ধারণা সেটা কি হয়ে গেল, সেটা বাতিল হয়ে গেল। কখন, যখন বোলার এসে 1828 কি বললেন, সিনথেসাইজ করলেন একটা অর্গানিক কম্পাউন্ড যাকে হবে বলা হয় ইউরিয়া। ঠিক আছে, ইউরিয়া কিন্তু উনি সিনথেসাইজ করলেন কোথা থেকে,
অ্যামোনিয়াম সায়ানাইড নামক একটা ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেলে, দেখো যে অ্যামোনিয়াম, তোমরা অনেক পরে চ্যাপ্টারে তোমরা অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া ফরমেশন পড়েছো। হ্যাঁ, তোমরা এই মানে এই ট্রান্সফরমেশনটা তোমরা জানো, কনভার্সনটা, যে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া প্রস্তুত করা যায়। হ্যাঁ, কিন্তু এইবার তোমরা জানলে যে ইন্ট্রোডাকশন পার্টটা পড়ে যে কি হয়েছিল আসল ঘটনাটা, এবং কে কোন সায়েন্টিস্ট এই অর্গানিক কম্পাউন্ডটাকে সিনথেসাইজ করেছিলেন, এবং তার ফলে বার্জেলিয়াসের ধারণাটা ভুল প্রমাণিত হয়ে গেছিল, বাতিল হয়ে গেছিল। এখান থেকে সেটা বোঝা গেল। দেখো, এই হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট NH4CNO, যাকে তাপ দিয়ে ইউরিয়া সিনথেসাইজ করা হলো। অ্যামোনিয়াম সায়ানেট হচ্ছে একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, যাকে হিট দেওয়ার ফলে, উত্তপ্ত করার ফলে একটা অর্গানিক কম্পাউন্ড। ইউরিয়া হচ্ছে কি? ইউরিয়া হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড। NH2CO NH2, বা অনেক সময় কিন্তু এটাকে NH2 এর হোল টু CO বা CONH2 এর হোল টু এইভাবেও লেখা হয়। ঠিক আছে, তাহলে দ্য পায়োনিয়ারিং সিনথেসাইজ অফ অ্যাসিটিক অ্যাসিড বাই কোলবে। এবার দেখো 1845 এ কি হলো, কোলবে যিনি সায়েন্টিস্ট ছিলেন, অ্যাসিটিক অ্যাসিডের সিনথেসাইজ করলেন, এন্ড দ্যাট অফ মিথেন বাই বার্থেলট। বার্থেলেটের দ্বারা 1856 এ কি হলো, মিথেন সিনথেসাইজড হলো। কোলবের দ্বারা 1845 এ কি হলো, অ্যাসিটিক অ্যাসিড সিনথেসাইজ হলো। বার্থেলটের দ্বারা কি হলো, 1856 এ মিথেন সিনথেসাইজ হলো। কি দেখা গেল, conclusively that organic compounds could be synthesized from inorganic source in a laboratory. ও মানে বোঝা গেল যে ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে বা ইনঅর্গানিক কোনো সোর্স থেকে অর্গানিক কম্পাউন্ড কিন্তু সিনথেসাইজ করা যাচ্ছে ল্যাবরেটরিতে। দ্য ডেভেলপমেন্ট অফ ইলেকট্রনিক থিওরি অফ কোভ্যালেন্ট বন্ডিং আনশিয়ার্টেড, এটা অতটাও দরকার নেই, মডার্ন শেপের কথা, মানে সমযোজী বন্ধনে ইলেকট্রনীয় তত্ত্বের বিকাশের ফলে জৈব রসায়ন আধুনিক রূপ লাভ করেছিল, সেই কথা এখানে বলতে চাইছি। তাহলে আগের ইন্ট্রোডাকশন পার্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি আমাদের, এটা পুরোটাই গেল কিন্তু ইন্ট্রোডাকশন পার্ট। ওকে, এটা পুরোটাই গেল ইন্ট্রোডাকশন পার্ট। এবার আমরা মেন পার্টে আসছি, সেটা হচ্ছে আমাদের মেন প্রথম টপিক, সেটা হচ্ছে টেট্রাভ্যালেন্স অফ কার্বন। টেট্রাভ্যালেন্স অফ কার্বনে যেটা বলছে, দেখো মানে হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা, চার যোজ্যতা 4। এটার কারণটা কি, এবং শেপ অফ অর্গানিক কম্পাউন্ড, এবং হচ্ছে শেপস অফ অর্গানিক কম্পাউন্ড। ফার্স্টে চলে আসি শেপস অফ কার্বন কম্পাউন্ডস গুলোর। ফার্স্টেই দেখো, the knowledge of fundamental concepts of molecular structure helps in understanding and predicting the properties of organic compounds. মানে আণবিক গঠনের মৌলিক ধারণার জ্ঞান, মানে মলিকিউলার স্ট্রাকচার গঠনের যে একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট, সেটা অর্গানিক কম্পাউন্ড গুলোর প্রপার্টিজটাকে, তোমার নলেজটাকে প্রেডিক্ট করতে কিন্তু হেল্প করে। ইউ হ্যাভ অলরেডি লার্ন থিওরিজ অফ ভ্যালেন্স। তোমরা ভ্যালেন্স থিওরি পড়েছো, ভ্যালেন্স বন্ড থিওরি পড়েছো, মলিকিউলার স্ট্রাকচার, যেটা তোমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছো। দেখো ইউনিট 4, ইউনিট 4 এ আমাদের কি আছে, কেমিক্যাল বন্ডিং, যেখানে তোমরা মলিকিউলার অরবিটাল থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি, বিএসএপিআর থিওরি, অনেক থিওরি পড়ে নিয়েছো, অনেক নলেজ গেইন করে নিয়েছো অলরেডি। So also you already know that tetravalence of carbon and the formation of covalent bond by it are explained in the terms of its electronic configuration. Electronic configuration দিক দিয়ে তোমরা অলরেডি কিন্তু পড়েছো কার্বনের ওই টেট্রাভ্যালেন্সি সম্পর্কে এবং কোভ্যালেন্ট বন্ধনগুলোর গঠন। সেখান থেকেই তো তোমার S and P হাইব্রিডাইজেশন, P অরবিটালস এর হাইব্রিডাইজেশন, এই ব্যাপারগুলো পড়েছো। ইলেকট্রনিক কনফিগারেশন পড়েছো, হাইব্রিডাইজেশন পড়েছো S and P orbitals এ। তাহলে it may be recalled that formation and shapes of the molecule, like ধরো মিথেন CH4,
ইথিন সেটা হলো C2H4, ইথাইন সেটা হলো C2H2। এটা কিন্তু এক্সপ্লেন করা যায় sp3 sp2 and sp হাইব্রিড অরবিটাল দিয়ে বাই কার্বন অ্যাটমস ইন দ্য রেসপেক্টিভ বন্ড। অলরেডি কিন্তু আমরা sp3 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন এন্ড sp হাইব্রিডাইজেশন কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছি। যদি কেউ ভুলে গিয়ে থাকো, কেমিক্যাল বন্ডিং এ ক্লাসগুলো আমার অলরেডি ইউটিউবে আপলোডেড আছে, সেখানে গিয়ে তোমরা কেমিক্যাল বন্ডিং এর পার্টটা আবার চেক করে নিতে পারো, সেখান থেকে একটু স্টাডি করে নিতে পারো, বা তোমরা এনসিইআরটি বই দেখেও পড়ে নিতে পারো যে sp3 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন এবং sp হাইব্রিডাইজেশন একটু ডিটেইলসে। ঠিক আছে, তাহলে হাইব্রিডাইজেশন ইনফ্লুয়েন্স করছে দা বন্ড লেন্থ এন্ড বন্ড এনথালপিটাকে। দেখো, কেমিক্যাল বন্ডিং এও কিন্তু তোমরা কি পড়েছো না, কেমিক্যাল বন্ডিং এও কিন্তু তোমরা বন্ড লেন্থ, বন্ড অর্ডার, বন্ড এনথালপি, বিভিন্ন রকমের বন্ড প্যারামিটার গুলো সম্পর্কে পড়েছো, তাই তো? তাহলে sp হাইব্রিড অরবিটাল কন্টেন করে থাকে কি মোর s ক্যারেক্টার, হেন্স কারণ এখানে s আর p, তাহলে p আর s এর মধ্যে এখানে গ্রেটার s ক্যারেক্টার হবে, হেন্স ইট ইজ ক্লোজার টু ইটস নিউক্লিয়াস। s ক্যারেক্টার বেশি মানেই কি হচ্ছে, নিউক্লিয়াসের অনেক কাছাকাছি থাকছে এবং যে বন্ধনটা তৈরি করছে সেটা অনেক শর্ট হবে এবং স্ট্রং হবে। বন্ধন যত শর্ট হবে তত তার বন্ডটা স্ট্রং হবে বেশি। sp3 হাইব্রিড অরবিটালের ক্ষেত্রে, sp3 হাইব্রিডের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, sp3 এর থেকেও sp তে s ক্যারেক্টার আরো বেশি। তাহলে কি বলছে দেখো, it is closer to its nucleus, form shorter and stronger bond than the sp3 hybrid orbital, and sp2 hybrid orbital is intermediate in s character। মানে ধরো sp3 এর যা s ক্যারেক্টার রয়েছে আর sp এর যা s ক্যারেক্টার রয়েছে আর sp2 তো মাঝামাঝি, সেই জন্য বলছে sp2 hybrid orbital কিন্তু intermediate in s character between sp and sp3। Hence, length and enthalpy of the bond it forms are also intermediate। যা বন্ধন ফরমেশন করুক, মানে বন্ড লেন্থ যা হোক বা বন্ড এনথালপি যা হোক, সেটা কি হবে, সেটাও মাঝামাঝি হবে, মধ্যবর্তী হয় sp আর sp3 এর। তাহলে the change in hybridization affects the electronegativity of the carbon। বলছে যদি হাইব্রিডাইজেশন চেঞ্জ হয় তাহলে কার্বন পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটির উপর এফেক্ট করে, প্রভাব বিস্তার করে, এফেক্টেড হয়। greater the s character of the hybrid orbital, greater is the electronegativity। যত s ক্যারেক্টার বাড়বে তার মানে sp তার s ক্যারেক্টার সব থেকে বেশি, তাহলে তার ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি হবে। দেখো, তাহলে দাস এই কার্বন অ্যাটম, এই লাইনটা পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবে যে যত s ক্যারেক্টার বেশি হবে একটা হাইব্রিড অরবিটালে তত তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। তাহলে কি হবে, কার্বন অ্যাটম হ্যাভিং ধরো sp হাইব্রিড অরবিটাল রয়েছে, তাহলে 50% s ক্যারেক্টার রয়েছে যেটা মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান দ্যাট পসেসেস sp2 বা sp3 এর থেকে 50% ই তো s ক্যারেক্টার রয়েছে। This relative electronegativity is reflected in several physical chemical properties of the molecule concerned about which you will learn in lectures। বুঝতে গেল, যেহেতু আমাদের একটা হাইব্রিড অরবিটালের যদি ধরো একটা হাইব্রিড অরবিটালের আমি কি বলবো এস ক্যারেক্টার ইনক্রিজ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটিটাও ইনক্রিজ হয়, সেটাই এখানে বোঝাতে চেয়েছে। তাই sp হাইব্রিড অরবিটালের ক্ষেত্রে যেহেতু 50% এস ক্যারেক্টার, তাই ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান দ্যাট অফ দা পসেসিং sp2 or sp3 হাইব্রিডাইজড অরবিটাল। দেখো, কিছু সাম ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে পাই বন্ডের জন্য। তাহলে দেখো, প্রত্যেকটা স্লাইড থেকে আমরা কিছু কিছু ইনফরমেশন কিন্তু পাচ্ছি। বলছে দেখো, ইন এ পাই বন্ড ফরমেশন parallel orientation of the two p orbitals on adjacent atom is necessary for a proper side wise overlap। মানে ধরো এরকম, আর একটা হচ্ছে কি করে দিলাম দেখো এরকম, এবার এইখান থেকে এইখানে যে বন্ধনটা তৈরি হচ্ছে সেটাই তো পাই বন্ড তৈরি হয়।
ঠিক আছে, সাইড ওয়াইজ ওভারল্যাপ করছে, তাই তো, সাইড ওয়াইজ ওভারল্যাপ করছে, তাই পাই বন্ধন ফরমেশনের ক্ষেত্রে একদম নিয়ারেস্ট যে অ্যাটম গুলোর দুটো পি অরবিটালের পাশাপাশি যে প্যারালাল ওরিয়েন্টেশন হচ্ছে, ওভারল্যাপ হচ্ছে, সাইড ওয়াইজ ওভারল্যাপিং এর কিন্তু প্রয়োজন হয় পাই বন্ধন তৈরি করার জন্য। Thus in CH2 double bond CH2 এই মলিকিউলের দেখো all the atoms must be in the same plane, প্রত্যেকটা মানে কার্বন বলো দুটো করে হাইড্রোজেন সেম প্লেনে থাকে, এইরকম ভাবে থাকে। তো যদি এরকম স্ট্রাকচার ওয়াইজ লিখি তাহলে এইভাবে থাকে। তাহলে p orbitals are mutually parallelly রয়েছে and both the p orbitals are perpendicular to the plane of the molecule, এবং p orbitals কিন্তু molecules এর সাথে পারপেন্ডিকুলার অবস্থায় থাকে plane of the molecule। Rotation of one CH2 fragment with respect to other interferes with maximum overlap of p orbitals and therefore such rotation about carbon-carbon double bond is restricted। বলছে CH2 double bond CH2 অণুটির সমস্ত পরমাণুগুলোই কিন্তু একই তলে থাকে, একই তলে সেম প্লেনে থাকে। p অরবিটাল গুলো পরস্পর সমান্তরাল হয় এবং বোথ p অরবিটালস মলিকিউলটার তলের ওপর প্লেনের ওপর পারপেন্ডিকুলার অবস্থায় থাকে, মানে লম্বভাবে থাকে। একটা CH2 ফ্র্যাগমেন্টকে, একটা CH2 ফ্র্যাগমেন্ট মানে এটাকে অপরটার সাপেক্ষে ধরো রোটেট করা হলো, তখন p অরবিটালস গুলোর অধিকতম অভিলেপনের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। p অরবিটালস গুলোর তখন কি হয়, যখন একটা CH2 ফ্র্যাগমেন্টকে অপরটার সাপেক্ষে রোটেট করার হয় তখন p অরবিটালস গুলোর কি হয়, তখন p অরবিটালস গুলোর ম্যাক্সিমাম ওভারল্যাপের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়, ফলে কার্বন কার্বন দ্বিবন্ধনের এরূপ ঘূর্ণনটা সীমিত হয়, রেস্ট্রিক্টেড। সেই কারণে কার্বন কার্বন ডবল বন্ড ইজ রেস্ট্রিক্টেড। Electron charge cloud of the pi bond is located above and below the plane of the bonding atom. পাই বন্ধনের ইলেকট্রন যে আধানগ্রস্ত মেঘ, ইলেকট্রন ক্লাউড, সেটা কিন্তু বন্ডিং এ ইনভলভ যে অ্যাটম গুলোর প্লেনের উপরে এবং নিচে অবস্থিত। এর ফলে কি হয়, this results in the electron being easily available to the attacking reagent। এর ফলে কি হয়, যে রিয়েজেন্ট গুলো সহজে ইলেকট্রনকে তো পেয়ে যায়, উপর তলে অবস্থিত আবার নিচেও অবস্থিত। ইলেকট্রনের পাই বন্ধনের ইলেকট্রনের যে আধানগ্রস্ত যে ক্লাউডটা, সেটা ওই বন্ধনে ইনভলভ আছে এরকম অ্যাটম গুলোর তল প্লেনটার উপরেও অবস্থিত আবার নিচেও অবস্থিত। এই যে যেটা আমরা এরকম ভাবে দেখালাম, এই যে উপরে অবস্থিত নিচেও অবস্থিত, সেই কারণে কি হচ্ছে না, ইলেকট্রন গুলো রিয়েজেন্ট গুলোকে সহজে পেয়ে যাচ্ছে, বা যে তোমার অ্যাটাকিং রিয়েজেন্ট গুলো সহজেই তাহলে ইলেকট্রন গুলোকে পেয়ে যাচ্ছে। ইন জেনারেল pi bonds provide the most reactive center in the molecules containing multiple bonds। সাধারণত যে মানে বহু বন্ধন যুক্ত যে মলিকিউলস গুলোতে পাই বন্ধন গুলো অধিক সক্রিয় অঞ্চল তৈরি করে, যাদের মাল্টিপল বন্ডস আছে, সেক্ষেত্রে কিন্তু পাই বন্ড প্রোভাইড করে মোস্ট রিঅ্যাক্টিভ সেন্টার। এটাও কিন্তু একটা ভালো ইনফরমেশন। কখন পাই বন্ধন গুলো তোমার রিঅ্যাক্টিভ সেন্টার, মোস্ট রিঅ্যাক্টিভ সেন্টার প্রোভাইড করে, যেসব মলিকিউল গুলো মাল্টিপল বন্ড কন্টেইন করে থাকে তাদের ক্ষেত্রে। এই লাইনটা ভালো করে একটু মনে রাখবে। আর একটা যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে ধরো কোনো মলিকিউলস এর যদি আমরা মানে পরমাণুগুলো একই প্লেনে সেম প্লেনে আছে এবং পি অরবিটালস গুলো পরস্পর মানে তোমার প্যারালালি রয়েছে, মিউচুয়ালি প্যারালাল অবস্থায় রয়েছে, এবং বোথ পি অরবিটালস গুলো কিন্তু ওই মলিকিউলস গুলোর প্লেনের ওপর পারপেন্ডিকুলার অবস্থায় রয়েছে, তখন একটা যদি CH2 ফ্র্যাগমেন্টকে অন্যটার সাপেক্ষে তুমি রোটেট করো, তাহলে পি কক্ষকগুলোর ম্যাক্সিমাম ওভারল্যাপিং ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, তখন কার্বন কার্বন দ্বিবন্ধনের রোটেশনটাও রেস্ট্রিক্টেড হয়ে যাবে।
এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে একটু মনে রাখতে হবে। একটা প্রবলেম আছে দেখো যে হাউ মেনি sigma and pi bonds are present in each of the following molecules, সেটাতে দেখে নাও যে নাম্বার 1 এ দিয়েছে হচ্ছে তোমাদের CH ট্রিপল বন্ড CCH ডবল বন্ড কার্বন হাইড্রোজেন কার্বন H3। ওকে, তাহলে এবার সলিউশনটা হচ্ছে কটা পাই বন্ধন আছে এবং কটা সিগমা বন্ধন আছে। দেখো সিগমা হচ্ছে একটা কার্বন, কার্বনের সাথে তো একটা সিগমা বন্ধন রয়েছেই, সেটা কার্বনের সাথে কার্বনেরই সিগমা বন্ধন রয়েছে টোটাল 4টি। দেখো এখানে 3টে, এখানে একটা, অলরেডি 4টে কিন্তু রয়েছে। এবং কার্বন হাইড্রোজেন সিগমা, শুধু কার্বন কার্বনের রয়েছে 4টে। এবার কার্বনের সাথে হাইড্রোজেনের রয়েছে দেখো 6টা। কার্বনের সাথে হাইড্রোজেনের সিগমা বন্ধন রয়েছে 6টা। পাই বন্ধন রয়েছে কার্বন ডবল বন্ড কার্বন, এই যে পাই বন্ধন রয়েছে, দেখো পাই বন্ধন রয়েছে কার্বন ডবল বন্ড কার্বনে রয়েছে একটা। কারণ কার্বন ডবল বন্ড কার্বনে, এই যে কার্বন ডবল বন্ড কার্বন, একটা তো সিগমা আর একটা পাই। আর হচ্ছে কার্বন ট্রিপল বন্ড কার্বনে হচ্ছে দুটো রয়েছে, একটা সিগমা বন্ধন ওখানে ধরা হয়েছে আর বাকি দুটো হচ্ছে পাই বন্ধন। এবার এইখানে তুমি এইভাবে হিসেব করবে যে একটা সি ট্রিপল বন্ড সি, এখানে কি একটা সিগমা বন্ধন রয়েছে আর বাকি যে দুটো বন্ধন রয়েছে সেটা হচ্ছে পাই। ঠিক আছে, পাই হচ্ছে দুটো, সিগমা হচ্ছে 1। আবার এখানে দেখো CH, এখানে ডাবল বন্ড CH আছে, তার মধ্যে কি হবে সি ডাবল বন্ড সি, এইখানে কি হচ্ছে পাই বন্ধন তাহলে রয়েছে একটা, কারণ এখানে একটা সিগমা একটা পাই। এবার কার্বনের সাথে কার্বনের রয়েছে দেখো 4টি। এখানে আমরা ধরছি একটা, এখানে একটা ধরেছি। এবার এইখানে দেখো এই যে এইখানে আর একটা হয়ে যাবে, কারণ এইচটা এই পাশে চলে আসবে, এখানে কার্বনের সাথে কার্বনের আর একটা সিগমা বন্ধন তৈরি হয়ে যাবে। এইভাবে টোটাল কিন্তু 4টে পেয়ে যাচ্ছি আমরা কার্বন কার্বন সিগমা বন্ধন। এবং কার্বন হাইড্রোজেনের সাথে পাচ্ছি 6টা। কার্বন হাইড্রোজেন একটা, এখানে কার্বন হাইড্রোজেন একটা, আর একটা পেয়ে যাবে তোমরা দেখো এখানে একটা পেয়ে যাবে, এখানে তো সিগমা পেয়েছো, তাহলে এখানে দেখো CH3 রয়েছে, তাহলে এক এখানে এইরকম অবস্থায় আছে। তাহলে এখান থেকে তো তুমি 4টে পেয়ে যাচ্ছ, তাহলে 4 আর 2 এ 6টা পেয়ে যাচ্ছ তুমি। দেখতে পেলে 4 আর 2 এ 6টা কিন্তু সিগমা বন্ধন, এই হ্যাঁ সিগমা বন্ধন সি আর এইচ এর মধ্যে, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে পাচ্ছ। নাম্বার 2 এরটা দেখো CH2 ডবল বন্ড সি ডবল বন্ড CH CH3, তাহলে এখানে বলো কার্বন কার্বন সিগমা বন্ড কটা হবে? কার্বন সিঙ্গেল বন্ড, অবশ্যই কার্বন সিঙ্গেল বন্ড কার্বন, এটার হচ্ছে সিগমা বন্ড কটা হবে? 3টে হবে। কেন, কি করে হলো? এখানে একটা পাচ্ছ অলরেডি, কার্বনের সাথে কার্বনের একটা সিঙ্গেল বন্ড, একটা কার্বনের সাথে আর একটা কার্বনের, এখানে একটা পাই একটা সিগমা, এখানেও একটা পাই একটা সিগমা, আর একটা পাচ্ছ এখানের সাথে এখানে, এই কার্বনটার সাথে এই কার্বনটা একটা তুমি লিংক পাচ্ছ, সেটা হচ্ছে তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড সিগমা বন্ধন হচ্ছে 3টে পেলে। কার্বন হাইড্রোজেন কটা পেলে দেখো, দেখো এখানেই পেয়ে যাচ্ছ কিন্তু দুটো পেলে, এখানে পেয়ে গেলে 3টে আর এখানে একটা CH, এখানে C 3টে H রয়েছে, 3টে CH বন্ধন, তাহলে 6টা হচ্ছে, তো 3টে একে 4টে, এখানে CH2, তার মানে 5 6, তাহলে টোটাল CH কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন পেয়ে গেলে 6টা। আর একটা হচ্ছে পাই কার্বন ডবল বন্ড পাই, এটা হচ্ছে দুটো পাচ্ছ, কারণ এইখানে যে এই যে এখানে ডবল বন্ড রয়েছে, তো একটা এখান থেকে পাচ্ছ একটা এখান থেকে পাচ্ছ, তাহলে কার্বন কার্বন ডবল বন্ড পাই বন্ধন পাচ্ছি দুটো। এইভাবে তাহলে পাই এন্ড সিগমা বন্ধন একটা মলিকিউলে যে কটা প্রেজেন্ট আছে সেটা বের করতে পারা যায়। আর একটা হচ্ছে হোয়াট ইজ দ্য টাইপ অফ হাইব্রিডাইজেশন অফ ইচ কার্বন ইন দ্য ফলোইং অ্যাটম, মানে এই যৌগগুলোতে কার্বন পরমাণুর সংকরায়নটা, এইটা একটু তোমরা দেখো CH3Cl এর ক্ষেত্রে কার্বনটা হয়ে যাবে আমাদের sp3,
কারণ সেখানে অরবিটালস গুলো ইলেকট্রনিক কনফিগারেশন যদি করে নিতে পারো তাহলে বুঝতে পারবে। আর এখানে দেখো CH3 2CO, কার্বন গুলো একটা কার্বন রয়েছে আমাদের sp3 তে আর একটা কার্বন রয়েছে sp2 তে। এইটা তোমাদের অতটাও আসে না, কিন্তু প্রথমে যেটা বললাম যে সিগমা এন্ড পাই বন্ধন কতগুলো আছে একটা মলিকিউলের মধ্যে, সেইটা একটু ভালো করে দেখো। আর এখান থেকে দেখো, এখানে দেখে নাও তাহলে sp3 sp2 আর sp কোনটা sp3 হবে, যেখানে সিঙ্গেল বন্ড আমরা দেখতে পাবো, যেখানে ডবল বন্ড দেখতে পাবো sp2, এবং যেখানে ট্রিপল বন্ড দেখতে পাবো সেখানে হচ্ছে sp। এটা তো বোঝা গেছে, আগেরটা থেকে আশা করি বুঝে গেছো। এই কার্বনটার ক্ষেত্রে দেখো sp3, আর এই কার্বনটা যেহেতু কার্বনের সাথে অক্সিজেনটা ডবল বন্ড হয়ে থাকে তাই জন্য sp2, তাই তো। এইভাবে তাহলে sp3 হলে সিঙ্গেল বন্ড, sp2 হচ্ছে ডাবল বন্ড, sp3 হলে ট্রিপল বন্ড। ওকে, এইভাবে করা হয়। এখানেও তাই, কিন্তু ডি এর ক্ষেত্রে দেখো, ডিটার ক্ষেত্রে sp2 হবে কার্বন, কারণ কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড করে থাকে। সি এর ক্ষেত্রে কি হবে, সি ট্রিপল বন্ড। সিটার ক্ষেত্রে দেখো, সিটার ক্ষেত্রে CH3, এটা হচ্ছে তোমার সিঙ্গেল বন্ড করে থাকে, বাট এই কার্বনটা সায়ানাইড আয়নে কি থাকে, সি ট্রিপল বন্ড না, তাহলে এই কার্বনটা হয়ে যাবে sp। তাহলে কোনটা sp হাইব্রিডাইজড হবে, কোনটা sp2 হবে, কোনটা sp3 হবে, বোঝা গেছে। আবারও বলে দিচ্ছি, কোনটা হবে sp3, যেখানে দেখবে সিঙ্গেল বন্ড রয়েছে, কার্বনটা সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত রয়েছে অন্যান্য অ্যাটমের সাথে বা কার্বনের সাথেই, তখন সেটা হয়ে যাবে sp3। কার্বন পরমাণু যখন তোমার যুক্ত হবে অন্যান্য পরমাণুর সাথে বা কার্বনের সাথে ডাবল বন্ডের মাধ্যমে, সেটা হয়ে যাবে sp2 হাইব্রিডাইজড। এবং sp হাইব্রিডাইজড কখন হবে, sp হাইব্রিডাইজড হবে কখন, যখন ট্রিপল বন্ড দেখতে পাবে। sp2 হয়ে যাবে যখন ডাবল বন্ড দেখতে পাবে, sp3 হয়ে যাবে যখন সিঙ্গেল বন্ড দেখতে পাবে। বোঝা গেছে, এই পার্টটা তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এখানে তোমাদের স্ট্রাকচার এবং শেপ অফ দ্য মলিকিউলস এন্ড ফলোইং কম্পাউন্ডস হাইব্রিডাইজেশন গুলো কি কি, এটাও সেই সেম ভাবে। ডাবল বন্ড বুঝতেই পারছো sp2, আচ্ছা সিঙ্গেল বন্ড sp3, এবং ট্রিপল বন্ড sp হাইব্রিডাইজড এবং লিনিয়ার শেপের হয়। নেক্সট আছে দেখো স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশন অফ দ্য অর্গানিক কম্পাউন্ডস। স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশন, এইসব জৈব যে যৌগগুলো, অর্গানিক যে কম্পাউন্ডস গুলো, তাদের গঠন সংকেতটা কি হবে সেই সম্পর্কে একটু আইডিয়া নিই। তাহলে কমপ্লিট কনডেন্সড এন্ড বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা, চলো দেখে নি। স্ট্রাকচারস অফ দ্য অর্গানিক কম্পাউন্ডস আর রিপ্রেজেন্টেড ইন সেভারাল ওয়েতে। লিউইস স্ট্রাকচার অথবা ডট স্ট্রাকচার রয়েছে, ড্যাশ স্ট্রাকচার রয়েছে, কনডেন্স স্ট্রাকচার রয়েছে, বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা রয়েছে, আর সাম অফ দা স্পেসিফিক টাইপের। এই টাইপের হতে পারে লিউইস স্ট্রাকচার, হতে পারে ডট স্ট্রাকচার, ড্যাশ স্ট্রাকচার, কনডেন্স স্ট্রাকচার, বন্ড লাইন স্ট্রাকচার। তাহলে লিউইস স্ট্রাকচার however can be simplified by representing two electron covalent bond by a dash। ড্যাশ চিহ্নের মাধ্যমে মানে আমরা যেটা লুইস ডট স্ট্রাকচারে লিখি সেটাকেই জাস্ট বন্ড করে দিলে সেটা হয়ে যায় ড্যাশ স্ট্রাকচার। Such a structural formula focuses on the electrons involved in bond formation. A single dash represent করছে সিঙ্গেল বন্ড, ডবল ড্যাশ রিপ্রেজেন্ট করবে ডবল বন্ড, ট্রিপল ড্যাশ রিপ্রেজেন্ট করবে ট্রিপল বন্ড। এগুলো তোমরা অলরেডি জানো। lone pair of the electron on heteroatom, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন may or may not be shown। এগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে কি হয়, যেগুলো ভিন্ন ধর্মী পরমাণু ধরো তাদের লোন পেয়ার গুলোকে প্রদর্শন করা হয়, আবার কিছু ক্ষেত্রে করা হয় না। সুতরাং কি বলছে, ইথেন, ইথিন আর ইথাইন মানে অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন এন্ড মিথানল একটা অ্যালকোহল রিপ্রেজেন্ট করা যায় ফলোইং স্ট্রাকচারাল ফর্মুলাতে। সাচ সেগুলোকে বলা হয় কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা। দেখে নাও
কোনগুলোকে আমরা কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা বলছি। দেখো ইথেন, এইটাকে এরকম ভাবে যদি প্রকাশ করি তাহলে কিন্তু সেটা কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে। কমপ্লিট অবশ্যই সেটা আমরা লোন পেয়ারটাকে লিখতেও পারি, নাও লিখতে পারি। ইথিনের ক্ষেত্রে দেখো C2H4, ইথিন এটা হচ্ছে C2H6, C2H4 and C2H2। ইথাইন অ্যালকাইন, আস্তে আস্তে একটা করে হাইড্রোজেন কমে যাচ্ছে, দুটো করে হাইড্রোজেন তো কমে যাচ্ছে। মিথানল অর মিথানল এইভাবেও লেখা যেতে পারে, যেখানে লোন পেয়ারটা তুমি নাও লিখতে পারো। অনেক ক্ষেত্রে প্রদর্শন করা হয়, অনেক ক্ষেত্রে করা হয় না, আগেই বললাম। তাহলে এই যে স্ট্রাকচার গুলো, এই স্ট্রাকচার গুলোকেই বলছি আমরা কমপ্লিট স্ট্রাকচার। ঠিক আছে, এগুলোকেই বলা হয় complete structure। তাহলে these structural formulas can be further abbreviated by omitting some or all of the dashes represented covalent bond। এগুলোকে আমরা এবার এত যে ড্যাশ গুলো, এই যে ড্যাশ, এটাকেই তো বলছি দুটো ইলেকট্রন মানে নিয়ে একটা ড্যাশ তৈরি হচ্ছে। সিঙ্গেল ড্যাশ হলে সিঙ্গেল বন্ড, এখানে ট্রিপল বন্ড হয়েছে দেখো তিনটে ড্যাশ দিয়ে, এখানে ডবল ড্যাশ দিয়ে ডবল বন্ড হয়েছে, যেগুলো আমরা বললাম। তাহলে কি হচ্ছে, আমরা এই ড্যাশ গুলোকে বাদ দিয়ে দিই। ড্যাশ গুলোকে বাদ দিয়ে যদি লিখি ইথেন পাবো, এইভাবে পাবো, এইভাবেও আমরা লিখতে পারি, তাই তো? তাহলে দেখো যে by indicating representing covalent bond and by indicating the number of identical group, কটা আছে হাইড্রোজেন লিখে দাও। CH3 CH3 এভাবে লিখতে পারি, CH2 CH2 এভাবে লিখতে পারি, CH ট্রিপল বন্ড CH এভাবে লিখতে পারি। সাবস্ক্রিপ্টে লিখে দাও, তাহলে রেজাল্টিং এক্সপ্রেশন, তখন সেটাকে বলবো কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা বলবো এটাকে যদি ড্যাশটাকে রিপ্রেজেন্ট করে লিখি, এবং ড্যাশটাকে যদি রিপ্রেজেন্ট না করে বাদ দিয়ে দিই, অল অফ দ্য ড্যাশেস রিপ্রেজেন্ট কোভ্যালেন্ট বন্ড বাদ দিয়ে দিই, তাহলে আমরা বলতে পারি সেটাকে, মানে কিছু বাদ দিলাম অথবা সবই বাদ দিয়ে দিলাম, তখন সেটাকে বলছি আমরা কিন্তু কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাগুলো, এইগুলো হচ্ছে কনডেন্সড। ঠিক আছে, আগেরটা পড়লাম কমপ্লিট, এন্ড এটা হচ্ছে কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা। সিমিলারলি CH3 CH2 CH2 দেখো এত বড়টাকে না লিখে আমরা কনডেন্সড ভাবে এইভাবে লিখতে পারি, আরো ছোট করে দিলাম। ফর ফার্দার সিম্পলিফিকেশন, বলে আরো সিম্পলিফাই যদি করতে চাই, তাহলে অর্গানিক কেমিস্ট ইউজ অ্যানাদার ওয়ে অফ রিপ্রেজেন্টিং দ্য স্ট্রাকচার ইন হুইচ অনলি লাইনস আর ইউজড। অনলি লাইন দিয়ে তুমি লিখতে পারো, যেটাকে বলে বন্ড লাইন স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশন। বন্ড লাইন দিয়ে তুমি লিখে ফেলতে পারো, সেই এরকম করে লেখে না, এইভাবে এইটা গুলো হচ্ছে কার্বন, ভাবো তাহলে, হ্যাঁ এইগুলো হচ্ছে কার্বন, এইভাবে লাইন দিয়ে শুধু রিপ্রেজেন্ট করে দিতে পারি। কার্বন এন্ড হাইড্রোজেন অ্যাটম আর নট শোন, তাদেরকে দেখাবো না, লাইন রিপ্রেজেন্ট করব কার্বন কার্বন বন্ড, যেটা জিগজ্যাগ ফ্যাশনে লিখতে পারি। এই যে এইটাই হচ্ছে সেই জিগজ্যাগ ফ্যাশন। Only atoms specifically written are oxygen, chlorine, nitrogen. Terminals denote methyl group. টার্মিনালে একটা মিথাইল গ্রুপ বসিয়ে দিলাম, একটা ফাংশনাল গ্রুপ ইন্ডিকেট করে, যদি যদি না থাকে তো না থাকলো, যদি থাকে আর কি। While the line junctions denote carbon atom bonded to appropriate the number of hydrogen required to satisfy the valency of carbon atom. দেখো এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। এক নম্বরে দেখো 3 মিথাইল অক্টেন, ঠিক আছে, 3 মিথাইল অক্টেন, এইভাবে দেখো এ ফার্স্টে তুমি রিপ্রেজেন্ট করছো, দেখো বিভিন্ন রূপে করতে পারো, এইভাবে তুমি একটা লিখতে পারো 3 মিথাইল অক্টেন কি, আর একটা হচ্ছে তুমি এই ড্যাশটা দিয়ে লিখতে পারো, এবার তুমি তুলে দাও, তাহলে এইটা হয়ে গেল আমাদের কি কনডেন্সড। এটা তার থেকে আর একটু আর কি, এটাও কনডেন্সড, এটাও কনডেন্সড, একটু অল্প কনডেন্সড আর কি, কিন্তু দেখো সবকটা এইচ যদি এখানে এরকম ভাবে থাকতো, তখন সেটা কিন্তু কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা হয়ে যেত। আর এইটা হয়ে গেল কি টার্মিনাল রিপ্রেজেন্ট করছে, এই যে টার্মিনালে একটা করে এরকম দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে আমাদের মিথাইল গ্রুপটাকে রিপ্রেজেন্ট করছে। 3 মিথাইল 3 নম্বর পজিশনে 1 2 3, তাহলে 3 নম্বর পজিশনে একটা ড্যাশ আছে, তার মানে হচ্ছে মিথাইল গ্রুপ রয়েছে, এইভাবে এটা হয়ে যাচ্ছে তাহলে বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা, বন্ড লাইন হয়ে গেল। 2 ব্রোমোবিউটেন কে দেখো, 2 ব্রোমোবিউটেন কে রিপ্রেজেন্ট করার এইভাবে একটা রিপ্রেজেন্ট করা যেতে পারে,
কনডেন্সড হিসেবে এইভাবেও কনডেন্সড যেটা, আর এইচ গুলো যদি খোলা থাকতো এইভাবে, তিনটে এইচ যদি এইভাবে থাকতো তাহলে সেটাকে আমরা বলতাম কমপ্লিট স্ট্রাকচার। আবার দেখো ব্রোমিন যেহেতু 2 ব্রোমো 2 নম্বর পজিশনে ব্রোমিন, তাহলে এখানে একটা কার্বন রয়েছে, এখানে একটা কার্বন, 2 বিউটেন, তাই তো 3 4, তাহলে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, 4টে কার্বন হলো, আর 2 নম্বর পজিশনে আমি ব্রোমিনকে বসিয়ে দিলাম। ব্যাস, তাহলে 2 ব্রোমো বিউটেন, এটা হয়ে গেল বন্ড লাইন স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে এইভাবে কিন্তু তোমরা দেখো লিখতে পারছো স্ট্রাকচারাল ফর্মুলা গুলোকে। ইন সাইক্লিক কম্পাউন্ড কি হচ্ছে দেখো, ইন সাইক্লিক কম্পাউন্ডস বন্ড লাইন ফর্মুলাস মে বি গিভেন। সাইক্লিকের ক্ষেত্রে সাইক্লিক কোন সাইক্লোপ্রোপেন, সাইক্লোপেন্টেন, দেখো এইভাবে লিখে দিলাম, জাস্ট ত্রিভুজ হয়ে গেল একটা। দেখো পেন্টেন কে এইভাবে একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটে কার্বন, পাঁচটা কার্বন, এখানে 6টা কার্বন রয়েছে। তুমি বেনজিন বলাই তো লেখো, জানো, এটা তো ইজি তাই না? জাস্ট ক্লোরিন একটা বসিয়ে দিলাম, ক্লোরোসাইক্লোহেক্সেন, তাই আমরা সাইক্লিক আকারে থাকে বলে সাইক্লো বলা হয়, আর 6টা কার্বন বলে হেক্সেন, 5টা হলে পেন্টেন, আর ক্লোরো বসিয়ে দিলাম জাস্ট। ব্যাস, এত তোমার লেখার দরকার পড়লো না, ক্লোরোসাইক্লোহেক্সেন, বাস হয়ে গেল। কিন্তু ভেতরে কে কে আছে, CH2 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 CHCl CH2, এখানে জাস্ট হাইড্রোজেনটা রিপ্লেসড হয়ে ক্লোরিন আছে, একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে? তাহলে এইটা পুরোটাই তাহলে বন্ড লাইন ফরমেশন কিন্তু তুমি লিখতে পারছো। দেখো এখানে তোমাদের প্রবলেম অনেকগুলো দিয়েছে, যাতে তোমরা স্ট্রাকচার গুলো লিখে প্র্যাকটিস করতে পারো। অবশ্যই যেগুলো প্রবলেমে আছে প্র্যাকটিস করো, এবং যেগুলো এক্সাম্পলে দেওয়া আছে তোমাদের এইভাবে সেইগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? এখানেও তাই, ফর ইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড রাইট কনডেন্সড ফর্মুলাটা তোমাকে লিখতে বলেছে, এন্ড অলসো দেয়ার বন্ড লাইন, বন্ড লাইনটা লিখে দেখাতে বলেছে। 1 নম্বরটা দেখো, এ তে কনডেন্সড ফর্মুলা, কনডেন্সড ফর্মুলাটা লিখতে বলেছে। এই যে তুমি CH2 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 রয়েছে, তুমি এটাকে কি করে দেবে, CH2 এর হোল 3 করে দাও, ঠিক আছে? এই যে OH রয়েছে তো, তারপর CH2 এর হোল 3 করে দাও। তারপর দেখো CH, এটা তো কিছু করা যাবে না, এটাকে এভাবেই লিখতে হবে, যেটাকে যত ছোট করা যায় আর কি, বুঝতে পেরেছো? যেটাকে যত ছোট করা যায়। এ দেখো CH রয়েছে তো, তারপরে CH3 CH3 রয়েছে, তাহলে তুমি CH3 এর হোল 2 করে দাও, পরপর তাহলে আরো ছোট করে দিতে পারলে, আরো কনডেন্সড করে দিতে পারলে। আর যদি OH, তাহলে এখানে দেখে নাও কটা কার্বন আছে, এইভাবে করে নাও, একটা এখানে H2 CH2 হোল 3, CH2 এর হোল 3, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা টোটাল, 6টা টোটাল করছো। আর হাইড্রোজেন রয়েছে ওখানে, হাইড্রোজেন গুলো আমরা লিখছি না, হাইড্রোজেন গুলোকে উচ্চ করে দিচ্ছি, আবার আমরা তো হাইড্রোজেন গুলোকে বাদ করে দিচ্ছি। আর এখানে দুটো মিথাইল গ্রুপ করে দাও, এখানে একটা মিথাইল গ্রুপটা, এখানে একটা CH3, এইভাবে এইগুলোকে করে নাও, ঠিক আছে? এইখানে একটা CH3 গ্রুপ থাকলো, এখানে একটা CH3 গ্রুপ থাকলো, এখানে, ব্যাস এগুলো এইভাবে করে নাও, বন্ড লাইন ফর্মুলা করে নাও, তাই তো? এইটাকে যদি আরো ছোট করতে চাও তুমি, এইটাকে যদি আরো ছোট করতে চাও, তাহলে দেখো OH CH, এবার দুদিকে কে আছে, C ট্রিপল বন্ডেড, C ট্রিপল বন্ডেড, ব্যাস OH CH CN এর হোল, এটা হয়ে গেল কনডেন্সড। আর যদি তুমি এইভাবে ড্র করে নাও, OH ওপরে রয়েছে যেহেতু, আর তুমি এদিকে CN আর এদিকে CN, ব্যাস এটা হয়ে গেল বন্ড লাইন স্ট্রাকচার। ওকে, তাহলে এইভাবে কিন্তু তুমি পুরো স্ট্রাকচার গুলোকে ড্র করছো। এখানে বলেছে এক্সপ্যান্ড করতে, আগেরটাই বলেছে কনডেন্সড করে দিতে, এটাকে বলেছে এক্সপ্যান্ড করতে। এইটা কি স্ট্রাকচার, এটা হচ্ছে কমপ্লিট, এটা হচ্ছে কমপ্লিট স্ট্রাকচার, তাই তো? এটা হচ্ছে কমপ্লিট স্ট্রাকচার, এটা একটু কনডেন্সড হয়ে আছে, এইভাবে হচ্ছে, তাই তো? না, এটাও কিন্তু কমপ্লিট স্ট্রাকচার, সরি, এটাও কিন্তু কমপ্লিট স্ট্রাকচার। এইগুলো বন্ড লাইন গুলো দিয়ে দিয়েছে, দেখো এই 4টে স্ট্রাকচারের মধ্যে বন্ড লাইন গুলো দিয়ে দিয়েছে, তাহলে এখানে কি দিয়েছে, বন্ড লাইন, আর তুমি কি কি করলে, এখানে কমপ্লিট স্ট্রাকচারটা লিখে ফেললে। তাহলে বুঝতে পারছো, এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার একদম নমেনক্লেচার বলো কোনো অসুবিধা থাকবে না, তোমার অনেক নলেজ গেইন হয়ে যাবে, তুমি অনেক ক্লিয়ার হয়ে যাবে অর্গানিক নমেনক্লেচারে বা স্ট্রাকচার লেখাতে। স্ট্রাকচার লেখায় তুমি কিন্তু অনেক ফ্রি হয়ে যাবে।
নেক্সট আছে তাহলে 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ অর্গানিক মলিকিউল। এবার 3 ডাইমেনশনালি দেখো কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। 3 dimensional structures of the organic molecule can be represented on paper by using certain convention। যেমন এক্সাম্পল থ্রু সলিড সেই এ করে না, সি এইটা আছে ধরো এরকম ভাবে, এই এইচটা আছে ধরো এরকম ভাবে, এই এইচটা আছে ধরো এইরকম ভাবে একটা ওএইচ রয়েছে, ঠিক আছে। এইভাবে যে স্ট্রাকচারটা লেখা হয় সেইটার কথা বলছে। এটা হচ্ছে ওয়েজ ফর্মুলা, এটা সলিড অ্যান্ড ড্যাশড the 3D image of a molecule from a 2-dimensional picture can be perceived. In this formula, the solid wedge is used to indicate a bond projecting out of the plane of the paper towards the observer. আর dashed wedge ইউজ করা হয় depict করার জন্য যে বন্ডটা projecting out হচ্ছে of the plane of the paper and away from the observer. And wedges are shown in such a way that the broad end of the wedge is towards the observer. The bonds lying in the plane of the paper are depicted using formula normal line লেখা হয়। দেখো এই ফর্মুলাটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এই যে এই CH4 কে রিপ্রেজেন্ট করা হয়েছে ওয়েজ এন্ড ড্যাশ রিপ্রেজেন্ট করেছে। এটা হচ্ছে নরমাল লাইন, বন্ড ইন দা প্লেন অফ দা পেপার। এটাও তাই, নরমাল লাইন, বন্ড ইন দা প্লেন অফ দা পেপার। এটা হচ্ছে বন্ড অ্যাওয়ে ফ্রম দা অবজারভার, অনেকটা দূরে রয়েছে বন্ডটা, সেই কারণে বলছে এটা ড্যাশড ওয়েজ। আর সলিড ওয়েজ হচ্ছে বন্ড টুওয়ার্ডস দা অবজারভার, একদম দর্শক যে অবজার্ভ করছে, দর্শকের দিকে দেখতে পাচ্ছে, দিকের যে বন্ধনটা, দর্শক থেকে অনেক যে অবজার্ভ করছে তার অনেক দূরে যে বন্ধনটা রয়েছে সেটা হচ্ছে ড্যাশড ওয়েজ। ঠিক আছে, এই পার্ট 3টে ভালো করে পড়ে নেবে। এখানে কিছু মলিকিউলার মডেলস এর কথা বলেছে, আণবিক মডেলস, যেখানে বলছে মলিকিউলার মডেলস আর ফিজিক্যাল ডিভাইস that are used for a better visualization and perceptions of 3-dimensional shape of the organic molecules. These are made of wood, plastic or metals and are commercially available. Commonly 3 types of molecular model আছে, একটা framework model হয়, একটা ball and stick model হয়, একটা space filling model হয়। ফ্রেমওয়ার্ক মডেলে কি হয়, অনলি দ্য বন্ডস কানেক্ট হয়ে থাকে অ্যাটমের সাথে একটা মলিকিউলস এর, and not the atoms themselves are shown, তাদের দেখা যাচ্ছে না। This model emphasize the pattern of the bond of a molecule, যেখানে ignoring হচ্ছে size of the atom। আর বল এন্ড স্টিকে কি হয় দেখো, both the atoms and the bonds shown, অ্যাটম গুলোকেও দেখা যায়, বন্ড গুলোকেও দেখা যায়। বল রিপ্রেজেন্ট করে অ্যাটম গুলোকে এন্ড স্টিক ডিনোট করে বন্ড গুলোকে। সে অনেক সময় এই যে বল একটা আর স্টিক দিয়ে অনেক দেখবে পাওয়াও যায়, অনেক কিন্তু খেলার এরকম মানে সাজানোর জন্য জিনিস পাওয়াও যায়। কম্পাউন্ড যেটা কন্টেন্ট করে থাকে সি ডবল বন্ড সি ক্যান বেস্ট বি রিপ্রেজেন্ট by using spring in place of stick, স্টিকের বদলে যদি স্প্রিং ইউজ করা হয় তাহলে আরো বেস্ট ভাবে বোঝা যায়। These models are referred as ball and spring model, এটাকেই বলা হয় বল এন্ড স্প্রিং মডেল। বল এন্ড স্টিক মডেল একটা হলো, একটা বল এন্ড স্প্রিং যদি ইউজ করে ডবল বন্ড বা ট্রিপল বন্ডের ক্ষেত্রে। তাহলে স্পেস ফিলিং মডেল কোনটা, যেটা এমফাসাইজ করছে রিলেটিভ সাইজ অফ দ্য অ্যাটম। ফ্রেমওয়ার্ক বা বল স্টিকের সাইজ বোঝা যাচ্ছে না, কিন্তু স্পেস ফিলিং যে মডেলটা রয়েছে যার মাধ্যমে আমরা অ্যাটমের সাইজ বুঝতে পারছি বেসড অন ইটস ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, রেডিয়াসটার মাধ্যমে, ভ্যান ডার ওয়ালস যে ব্যাসার্ধ তার মাধ্যমে। বন্ড কিন্তু এখানে দেখা যাচ্ছে না, বন্ডস আর নট শোন ইন দিস মডেল। ইট কনভেজ the volume occupied by each atom in the molecule, একটা মলিকিউলে অ্যাটম গুলো দ্বারা কতটা ভলিউম অকুপাইড হয়েছে সেটা বোঝা যায়। In addition to this model, computer graphic can also be used for molecular modeling. দেখো এই যে মলিকিউল গুলো ফ্রেমওয়ার্ক মডেল, ফ্রেমওয়ার্ক মডেল দেখো এটা হচ্ছে বল এন্ড স্টিক মডেল, তোমরা নাম মানে থিওরিটা পড়েই বুঝে গেছো। আর এখানে হচ্ছে স্পেস ফিলিং মডেল, একটা মডেল কতটা স্পেস অকুপাই করে আছে সেটা কিন্তু স্পেস ফিলিং দ্বারা বোঝা যাচ্ছে। এখানে কিন্তু বন্ড দেখতে পাচ্ছ না,
বল অ্যান্ড স্টিকে বল স্টিক দুটোই দেখতে পাচ্ছ, ফ্রেমওয়ার্কে কিন্তু সেটা দেখতে পাচ্ছ না, তাই তো বললাম আমরা। দেখো ফ্রেমওয়ার্কে বললাম অনলি বন্ডস যেটা কানেক্ট হয়ে থাকে অ্যাটমের সাথে সেটা দেখতে পাচ্ছি আমরা, অ্যাটম গুলোকে, নট দ্য অ্যাটম দেমসেল, অ্যাটম গুলোকে দেখতে পাচ্ছি না, বন্ড গুলোকে দেখতে পাচ্ছি। সেই জন্য কাঠামো মডেল, বল এবং দণ্ড মডেল, স্পেস ফিলিং মডেল বলা হয়। নেক্সট আছে আমাদের ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড, যেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, যেখানে অর্গানিক কম্পাউন্ডস এর ক্লাসিফিকেশন থেকে স্টার্ট করব। বিভিন্ন ক্লাসিফিকেশন হয়, ওপেন চেন, ক্লোজড চেন, অ্যালাইলিক বা তোমার হেটেরোসাইক্লিক, হোমোসাইক্লিক, বেনজয়েড, নন বেনজয়েড, এগুলো আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার।